নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। আমার এই পর্বের প্রতিবেদনের বিষয়ে নিশ্চিতভাবেই আপনারা খানিকটা অনুমান করতে পেরেছেন। সঠিকভাবেই সঠিক সময়ে সঠিক কাজটি করে দিলেন মীনাক্ষী মুখার্জি। আর যদি এইভাবে একের পর এক চলতে থাকে, মীনাক্ষী মুখার্জির মতো নেতৃত্বরা যদি এরকম ভাবে রাজনৈতিকভাবে মানুষের সামনে প্রকৃত বিষয়গুলো তুলে ধরেন, তাহলে পরে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই, অর্থাৎ একটা কথা পরিষ্কার, রাজনৈতিক মহল একটা কথা মনে করছেন, সিপিআইএম এর নেতারা যদি এইভাবে মীনাক্ষী মুখার্জির মতো পরিণত রাজনীতিবিদ হয়ে মানুষকে বিভ্রান্ত মুক্ত করতে পারেন, তাহলে পরে মানুষ কিন্তু ধীরে ধীরে বিভ্রান্তি কাটিয়ে মূল স্রোতে ফিরে আসতে পারবেন। এখন কেন বললাম এ কথা, সে কথা বলার আগে বলি, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি মীনাক্ষী মুখার্জির কথা যদি আপনার মনে হয় যে আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং শেয়ার করলে এবং লাইক করলেই প্রচুর মানুষের কাছে বিষয়গুলো পৌঁছে যাবে। মানুষ আরো বিভ্রান্ত কাটিয়ে মূল স্রোতে ফিরতে পারবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। দেখুন, মীনাক্ষী মুখার্জি যে কথাগুলো বলেছেন, মূলত বলেছেন ভাতার উপর ভিত্তি করেই তার বক্তব্য। এখন আপনার মনে হতে পারে ভাতা তো ভালো জিনিস, মানুষের উপকারে আসে, তাহলে কেন এর বিরোধিতা? কারণ আছে। বিরোধিতা কেমন বিরোধিতা করতে হবে? দেখুন, ভাতা সব অংশে খারাপ এ কথা মীনাক্ষীও বলেনি, আমিও বলছি না। মীনাক্ষী যে কথাগুলো বলতে চাইছে, কর্মসংস্থান যদি ঠিক মতো করা যায় তাহলে ভাতার প্রয়োজন হয় না। এখন সবার তো কর্মসংস্থান করা যায় না একসঙ্গে। কিছু মানুষ তাদের ভাতার প্রয়োজন হয়, তাদের জন্য করুক। সব অংশের মানুষের জন্য ভাতার প্রয়োজন নেই। আর যদি কর্মসংস্থান হয় ঠিক মতো, তাহলে একটি বড় অংশের মানুষ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে। রাজ্যের বড় অংশের মানুষ যদি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আর্থিকভাবে সেই রাজ্যটিও একটি ভালো অবস্থার মধ্যে পৌঁছতে পারে। আর রাজ্যে কর্মসংস্থান নেই বলে মানুষের হাতে অর্থ সঠিক পরিমাণে নেই, স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল হয়েছে রাজ্যের মানুষ। আর আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে রাজ্যের অর্থনৈতিক অবস্থাও কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আর এই দুর্বলতা থেকে, এই আর্থিক অবস্থা থেকে মানুষ শাসকের প্রতি প্রতিনিয়ত ধীরে ধীরে ক্ষুব্ধ হচ্ছে। এটা কিন্তু শাসক বুঝতে পেরেছে বেশ কয়েক বছর ধরে। এখন দেখুন, এই শাসক বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয়, এই সরকার সেই টাটা কারখানাকে তাড়িয়ে দেওয়ার পরে, চলে যাওয়ার পরে আমাদের রাজ্যে নট এ সিঙ্গেল ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে দেখা যায়নি। ভারী শিল্প যদি বলি, একটি ভারী শিল্প হয়নি, মাঝারি শিল্প আসেনি, ছোট কারখানা যেখানে কর্মসংস্থান হতে পারে সরাসরি মানুষের, এমন ধরনের কোন শিল্প রাজ্যে গড়ে ওঠেনি। আর সরকারি ক্ষেত্রে সব চাকরি তো তৈরি করা যায় না, দিতে পারে না একটি সরকার। অন্যদিকে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সেইভাবে নেই, যেটুকু আছে সেখানেও আবার দুর্নীতির গল্প। আর এই দুর্নীতির কারণে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে বিষয়টি আবার উঠেছে, 26,000-এর চাকরি, শিক্ষকের চাকরি সুতোয় ঝুলছে এই দুর্নীতির কারণে, এই রাজ্য সরকারের ভ্রান্ত নীতির কারণে। যে কথা বলছিলাম তাতে ফিরে আসি, যে কর্মসংস্থান সৃষ্টি না করতে পারার ফলে কিন্তু মানুষ ধীরে 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 আর্থিকভাবে দুর্বল হয়েছে। মানুষ বুঝতে পেরেছে সরকারের নীতির কারণেই তাদের এই অবস্থা। একটি মানুষ তার সংসার প্রতিপালন করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। মানুষ ক্ষুব্ধ, এটা বুঝতে পেরে শাসক মানুষকে বিভ্রান্ত করবার জন্য, এই ক্ষোভটাকে ভুলিয়ে দেওয়ার জন্য একের পর এক বিভিন্ন ধরনের ভাতামূলক প্রকল্প চালু করেছে। আর ভাতার মধ্য দিয়ে একটি রাজ্য কখনোই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে না। আর ভাতার উপর ভিত্তি করে যখন একটি পরিবার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে না, ঠিক সেইভাবে রাজ্যও পারে না। আর এই ভাতাগুলোকে সচল রাখার জন্য আমাদের এই শাসক একের পর এক ঋণের বোঝা বাড়িয়ে গেছে। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতাচ্যুত হয়, রাজ্যের শাসন ক্ষমতা থেকে যখন তারা চলে যায়, তখন রাজ্যের ঘাড়ে দেনার পরিমাণ ছিল 1,86,000 কোটি টাকা। তাহলে নতুন সরকারের এসে কি করা প্রয়োজন ছিল? মানুষ কেন তাদেরকে ভোট দিয়েছিল? আরো ভালো থাকবে। ভালো থাকতে গেলে রাজ্যটাকে আর্থিকভাবে উন্নতি করতে হবে। আর্থিক উন্নতি করতে গেলে ঋণ না নিয়ে
কর্মসংস্থান ব্যবস্থাটাকে করতে হবে। সেখানে বেসরকারি ক্ষেত্রে যদি কর্মসংস্থানের শিল্প কলকারখানার ব্যবস্থা করতে পারতো তাহলে পরে আর্থিক অবস্থা ভালো হতো। ওই 2,86,1,86,000 কোটি টাকা ঋণটাকে পরিশোধ করতে পারতো এই সরকার, সেটা করেনি। কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, যার ফলে একের পর এক ঋণের বোঝা বাড়িয়ে এই ধরনের ভাতামূলক প্রকল্পগুলোকে সচলে রেখেছে। কি কি ভাতা দিয়েছে? কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, এইসব অস্থায়ী প্রকল্পগুলোকে চালু করেছে, যেগুলো একটাও স্থায়ী নয়। যদি এই ভাতাতে যে পরিমাণে অর্থ ব্যয় হয়, রাজ্যের কোষাগারে যে অর্থগুলো আসে, সেই অর্থ সঠিকভাবে সব ক্ষেত্রে ব্যয় হচ্ছে না। আপনারা দেখেছেন নিশ্চিতভাবে, এটা আপনারা জানেন, আবাস যোজনার টাকা সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই টাকা সঠিকভাবে ব্যবহার হয়নি। বাংলা আবাস প্রকল্পের সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে। যদি ভাতা না দিয়ে এই সমস্ত অর্থগুলো সঠিকভাবে কর্মসংস্থানমুখী কাজের জন্য ব্যয় করতে পারতো, এই ভাতাগুলো দিতে হতো না। লক্ষ্মীর ভান্ডারে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে প্রতিনিয়ত, সেই টাকাগুলো অন্য খাতে যদি ব্যয় করতো, কর্মসংস্থানমূলক শিল্প বিষয় যদি গড়ে উঠতে পারতো, তাহলে ভাতা দিতে হতো না। আজকে সবুজ সাথী, আজকে এই সাথী, ওই সাথী, এগুলো করতে হতো না যদি কর্মসংস্থান তৈরি করতে পারতো। আজকে ভাতামুখী কোনো পরিবার যেমন ভালো থাকতে পারে না। দেখুন, আপনি আর্থিক সংকটে ভুগতে পারেন, আর্থিক সংকটে মুক্তি পাওয়ার জন্য আপনার কাজ করার প্রয়োজন। আপনি কাজ না করে যদি আপনি এই আর্থিক সমস্যা মেটাতে গিয়ে, আপনার পরিবারকে প্রতিপালন করতে গিয়ে আপনি কোনো ব্যক্তি থেকে কিছু পয়সা আপনি নিয়ে এলেন, আপনার পকেটস্থ হলো, সেটা দিয়ে আপনি আপনার চাহিদা মেটালেন। চাহিদা মেটাতে গিয়ে আপনার সন্তানের পড়াশোনার সামগ্রী কিনলেন, একটি সাইকেল কিনলেন, আপনার সন্তানকে পুষ্টিকর খাবার দিলেন, আপনার পরিবারের অন্যান্য চাহিদাগুলো মেটালেন, কিন্তু ওই ঋণের পয়সা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আবার সংকটে পড়লেন, আবার আপনাকে ঋণ নিতে হবে। এইভাবে যদি চলতে থাকে, একটা সময় আপনি আর ঋণও পাবেন না, ঋণের জালে আপনি জড়িয়ে পড়বেন। ওই ঋণদাতারা আপনার কাছে দাবি করলে আপনাকে ভিটেমাটি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। কোথায়? শেষে আপনি গাছতলায় গিয়ে বসতে বাধ্য হবেন। আপনি সেই সময় আপনি পারবেন না আপনার সন্তানকে পুষ্টিকর খাবার দিতে, পারবেন না সঠিক শিক্ষা দিতে, পারবেন না সঠিক চিকিৎসা ব্যবস্থা দিতে, আপনার পরিবারের অন্যান্য চাহিদা মিটিয়ে দিতে পারবেন না। আর লক্ষ্মীর ভান্ডার 2,000 টাকায় একটা পরিবার চলতে পারে না, এটা আপনিও বোঝেন। আপনি লক্ষ্মীর ভান্ডারের প্রাপক যদি হন, বা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীর ভান্ডার পান, আপনার কর্মসংস্থান নেই, লক্ষ্মীর ভান্ডারের 2,000 টাকায় আপনার পরিবার কি প্রতিপালন করতে পারবেন না। এই বিষয়গুলোই মানুষকে বিস্তারিতভাবে তুলে ধরেছে মীনাক্ষী মুখার্জি। অতএব একটা কথা পরিষ্কার, ভাতার উপর ভিত্তি করে একটি রাজ্য কখনো উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না। একটি ভাতার উপর ভিত্তি করে রাজ্যের মানুষের আর্থিক উন্নয়ন ঘটতে পারে না। তার জন্য যাই কর্মসংস্থান, এই কথাগুলোই মীনাক্ষী মুখার্জি বলবার চেষ্টা করেছেন। আমার কথা না বাড়িয়ে আসুন, মীনাক্ষী মুখার্জি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আসুন আমরা শুনি। যদি আমরা নিজেদের কাজ করতে পারি, তবে তো আমাদের পায়ের নিচে জমি শক্ত হবে। কতদিন হাত পেতে, যতদিন সরকারের পকেটে পয়সা, ততদিন তো হাত পেতে টাকা। সরকারের ঘরে পয়সা আসাটা কি এক জায়গায় থাকছে? পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের প্রতিটা বাজেটে দেখা যাচ্ছে না যে লোনের পরিমাণ বাড়ছে? পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের সরকার প্রত্যেক দিন ধার নিয়ে দেশ চালাচ্ছে। আর যে সরকার প্রতিদিন ধার নিয়ে দেশ চালায়, সেই সরকার কতদিন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আরো 5টা প্রকল্পের নামে আমাদের হাতে টাকা দেবে? কতদিন? घर एक बार होगा, लैट्रिन बाथरूम एक बार होगा, মাসে 1,000 টাকা একবার আসবে। তারপর ও ঘর খারাপ হয়ে গেলে, ও ঘরের রং চুন করতে গেলে তার জন্য সরকারি প্রকল্প আছে? ও ঘর ফুটো হয়ে গেলে, ও ঘরের দরজা জানলা ভেঙে গেলে তারপর কি হবে? ও পায়খানা পরিষ্কার করাতে গেলে তখন কি হবে? কালকে যদি আমার পেটে একটা স্টোন হয়, আর আমি যদি একটা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করাতে যাই, আর সরকারি হসপিটাল, বিধাননগর হসপিটালে একটা ইউএসজি করাতে গেলে তার জন্য লাইন লাগাতে হবে, তাও আবার ইউএসজি যে ওখানে হবে সেটাও একটা প্রাইভেটে, আধার কার্ড জমা দিয়ে। সেই মেশিনটাও 5 দিন খারাপ থাকবে। তারপরে সরকারি জায়গায় বাইরে একটা ইউএসজি করাতে গেলে
1600 টাকা 2200 টাকা, একটা ডিজিটাল এক্সরে করাতে গেলে, একটা কোনো এসি দামি একটা ব্লাড টেস্ট করাতে গেলে, পারবো তো যেতে আমরা কোথাও? গরিব মানুষ, বস্তির লোকেরা, তাহলে আমাদেরকে তো কাজ দিতে হবে।